আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের যতগুলো জব সেক্টর আছে, আপনি গভর্নমেন্ট বলেন বা প্রাইভেট বলেন বা কর্পোরেট বলেন, তো সব কিছু জব সেক্টরের মধ্যে সবচেয়ে সেরা এবং সম্মানজনক এবং আকর্ষণীয় জব হচ্ছে কি বিসিএস ক্যাডার। হ্যাঁ, বিসিএস ক্যাডার আমরা কেন হবো, এটা প্রশ্ন কিন্তু সবার মনে থাকে। আসলে কেন আমি বিসিএস ক্যাডার হবো এবং আমাকে হতেই হবে, এবং এটা কিন্তু আপনাদের ভাইবা বোর্ডেও আমাদেরকে পার্সোনালিভাবে বলে যে তুমি কেন ক্যাডার হতে চাও বা তুমি এই ক্যাডার কেন নিতে চাও, এরকম। তো আমি যে কারণে পার্সোনালি মানে ক্যাডার হতে চাই বা কেন, এটা আমি একটা ছোট্ট একটা খাতার মধ্যে নোট করছি। তো এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম বিশেষ ক্যাডার মানে তো শুধু টাকা আমার কাছে না। তো এক নম্বর মূল যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের কাছে ভ্যালু পাওয়া, সম্মান পাওয়া। হ্যাঁ, মানুষের কাছে একটু মূল্য পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য আমি ক্যাডার হতে চাই। আর দুই নম্বর হচ্ছে যে আমাদের গ্রামের স্টুডেন্ট যেগুলো আমরা, তো অনেকেই বলে যে আসলে গ্রামের স্টুডেন্ট বা তারা ভালো কিছু করতে পারে না বা তারা ভালো পর্যায়ে যাইতে পারে না। তো আমি চাই যে আমি গ্রামের স্টুডেন্ট এবং গ্রামের কলেজেই পড়ি, তো সেক্ষেত্রে আমি গ্রামের কলেজ থেকে পড়ে যেন আমি ক্যাডার হয় এবং আমার আশেপাশে সবাইকে যেন অনুপ্রাণিত করতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি। আর দুই নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা অনেকেই বলে যে আমরা ন্যাশনাল পড়ি, ন্যাশনাল পড়ে একটু হতাশ যে আসলে ন্যাশনাল পড়ে কোনো লাভ নেই, কোনো জব সেক্টরে হয় না। ক্যাডার তো দূরের কথা, কোনো নর্মাল গভর্নমেন্ট জব বা 15-16 গ্রেডের এগুলোও চাকরি হয় না, 18 গ্রেডের এগুলোও চাকরি হয় না। তো এরকম। তো আমি চাই যে ন্যাশনাল কলেজ থেকেও যে কীভাবে ক্যাডার হতে হয় এটা যেন আমি তাদেরকে উদাহরণ হয়ে দিতে পারি। যদিও পূর্বে আগে অনেক বড় বড় ভাইয়া বা আপুরা ন্যাশনাল থেকে ক্যাডার হয়েছে। তো কারণ আমাদের বাংলাদেশে এমন এমন আছে যে যারা পাবলিকে চান্স না পাইলে তারা সুইসাইড করে বা এরকমটা, যেন এই ধারণাটা ভুল হয়। আরেকটা কথা যে খারাপ রেজাল্ট দিয়ে কি ক্যাডার হতে পারবো? আমার কিন্তু সিজিপিএ কিন্তু 3 পয়েন্ট সবগুলো, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স এখনও বের হয়নি, তো অনার্স চলমান আমার। তো এটা জানি না কীরকম হবে। তো যদিও ফার্স্ট ডিভিশন, কিন্তু আমার 3 পয়েন্ট, যেখানে 5-এর মধ্যে আউট অফ আমি 3 পয়েন্ট, এইরকম। যে রেজাল্ট খারাপ হলেও কীভাবে ইয়ে করা যায়, হতাশ না হয়, বিসিএসের জন্য প্রিপারেশন নেওয়া যায়। আর এদিকে আসছে আরেকটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বন্ধ করতে আমার মূলত আর কি ক্যাডার সার্ভিস, সিভিল সার্ভিসে যাওয়া। কারণ আমাদের আজকাল কিন্তু এই আপনার একটা অফিসে কাজ করতে গেলে, যেমন ওখানে কাজ করতে গেলে প্রচুর কিন্তু দালাল থাকে বা প্রচুর সিন্ডিকেট, যে আপনার হাতে যে কাজটা যদি করেন তাহলে কিন্তু টাকা লাগবে না, আর কিন্তু অযথা দালাল বা ওটা অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট সব কিছু রাখার পর কিন্তু একটা মানুষ হয়রানির মধ্যে পড়ে। তো এই জন্য এটা যেন না হয়। আর আমার অফিসে যেন ঢুকতে কোনো অনুমতি না লাগে এবং সাধারণ মানুষের জন্য, পাবলিকের জন্য উন্মুক্ত। কারণ আমি তো গভর্নমেন্ট জব করি, তো খেয়েছি, কিন্তু আমি সাধারণ গভর্নমেন্ট বলতে আমি বাংলাদেশের মধ্যে সাধারণ পিপুল মানে মানুষদেরকে সার্ভিসের জন্য আমি তো কাজ করতেছি। তো এটা আর একটা হচ্ছে ঘুষ। ঘুষ যেহেতু সিভিল সার্ভিসে ফেয়ারভাবে আসা, আর আমিও যদি ইনশাআল্লাহ ফেয়ারভাবে ঢুকতে পারি, তাহলে আমি বলবো যে আমি এই ঘুষ টুস খাইতে পারবো না, খাবো না। আর কারণ বাংলাদেশ সিভিল সার্ভিসে কিন্তু স্যালারি কম, মাত্র কত বলবেন আপনার, সর্বোচ্চ এন্ট্রি পদ আর কি 40,000 টাকা মতো। কিন্তু একজন সিভিল সার্ভিস যদি 1 বছর পর থেকে যদি সে লোক নেয় বা এরকম, সে তার মাধ্যমে যদি ঢুকায়, তাহলে কিন্তু বছরে এটা 10টা লোক ঢুকাতো, এটা সম্ভব। আর সবার থেকে যদি 10 লাখ টাকা করে নেয়, তাহলে এখানে অনেক বছরে 1 কোটি টাকা শুধু বেতন ছাড়া, এরকম। তো আমি চাই যে আমি ফেয়ারভাবে ঢুকছি, যারা টাকা দিতে চাইবে আমাকে, আমি বলবো যে নিজ যোগ্যতাই হবে এবং নিজ যোগ্যতার চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই টাকা এইসব দিতে হবে না। আর এটা দেখে যান আমি বিরত থাকতে পারি, ঘুষের টাকাটা যেন আমার পকেটে বা পেটের মধ্যে যেন না যায়। আর আমি বলবো যে আমার নিচের গ্রেডে যেগুলো চাকরি করতেছে বা আমার উপরে গ্রেডে, তারা যদি টাকা খায় বা এরকম যদি শুনতে পারি যে তারা ঘুষের টাকা নিচ্ছে তাকে চাকরি দেওয়ার জন্য, তাকে ইয়ে করা যায়, তো আমার যোগ্যতা অনুযায়ী, আমার পরিস্থিতি অনুযায়ী আমি যদি অ্যাকশন নিতে পারি বা আমি নিজে যদি কিছু করতে না পারি, তারপর উপর লেভেল যেভাবে হোক আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। এটা আমি ফুলভাবে আর কি আছে, ডেডিকেট আছে। আর 3 নম্বর হচ্ছে সাধারণ মানুষ যে কোনো যেন হয় ডাইনি যেন না হয়, এটা তো আমি বলছি। আর এখানে রাস্তা, আমি রাস্তায় শহরের মধ্যে দেখি যে অনেকেই কিন্তু রাস্তার মধ্যে শুয়ে থাকে বা ইয়ে করে, মানে এক মুঠো ভাত খেতে পারে না বা ইয়ে করতে পারে। তো আমি চাই যে সাধারণ মানুষদের যেন তাদেরভাবে বিভিন্নভাবে বিনোদন দিতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে এক মুঠো খাবার দিতে পারি, এই জন্য আর কি। পড়াশোনার পাশাপাশি কাজ করে কি ক্যাডার হওয়া যাবে? হ্যাঁ, এটাও আমি বলবো যে কারণ আমরা মধ্যবিত্ত ছেলে মেয়ে, আমাদের তো মনে করেন যে মেসে বসে থাকি, পড়া বা ওই রকম তো অ্যাফেবিলিটি নেই। তো সেক্ষেত্রে আমার কাজ করতেছি এবং চাকরির পাশাপাশি বা বিভিন্ন গার্মেন্টসে বলেন, কর্পোরেটে বলেন, কোম্পানিতে বলেন, জব করার পাশাপাশি আবার কেউ রাজমিস্ত্রি কাজ করে। তো এইসব কাজের পাশাপাশি
ক্যাডার হওয়া কি যায় নাকি, এটা যেন আমি হয় যেন দেখাতে পারি। কারণ আমার কিন্তু ওই বই কেনারও টাকা নেই বা ইয়ে করারও টাকা নেই, বা কলেজে যে ফর্ম ফিল আপ করবো এটাও টাকা নেই। ওই জন্য জবটা করা, এবং জবের পাশাপাশি আমি পড়াশোনা ইনশাল্লাহ করে যাচ্ছি, জানি না কী হবে দেখি। তো এটা যেন তাদের অনুপ্রেরণা হতে পারে। আরেকটা হচ্ছে টার্গেট। আর এই কোম্পানিতে চাকরি করলে কিন্তু এই বিশেষ করে অনেক বছর যাই শুনতে হয়, অনেকের টার্গেট পূরণ করতে হয়। আসলে এটা অনেক প্যারাদায়ক। তো এটার মধ্যে যেন না থাকতে হয়, এই জন্য আর কি সিভিল সার্ভিসে আসা। আর নিজে যদি সিভিল সার্ভিসে আসতে পারি, তখন দেখবেন যে একটা সুন্দর একটা অফিস হবে, একটা সুন্দর একটা লাইফস্টাইল হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, একটা নিরাপত্তা হবে, এবং একটা ফিক্সড বেতন হবে, স্যালারি হবে। যদি এটা আপনি বলবেন না, ইন্টারভিউতে কখনোই বলবেন না যে আমি আমার সুযোগ সুবিধা এখানে বেশি, ওই জন্য আমি সিভিল সার্ভিসে আসতেছি, বেতন বেশি, এবং আমি ভবিষ্যতে পেনশন আছে বা সব কিছু এসব বলার প্রয়োজন নেই। এটা আমি পার্সোনাল যেটা আর কি বললাম। তো এটা এরকম একটা নিরাপদ একটা জীবন পাবেন, এই জন্য সিভিল সার্ভিসে আসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি সততার সাথে কাজ করতে পারেন, আপনি যদি জব সেক্টরে টিকে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মানুষের যখন কাজ করবেন, তখন মানুষের যে একটা উপকার হলে, যখন তুই নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে যে আপনার দ্বারা উপকার হচ্ছে, আপনার দ্বারা হচ্ছে একজন উপকৃত হচ্ছে, মানে তখন মনের মধ্যে একটা সান্ত্বনা লাগবে, ভালো লাগবে। যারা মনের মধ্যে এরকম সততা আছে, ন্যায়পরায়ণতা আছে, তো তাদেরকে ভালো লাগবে। আর সাধারণ মানুষও আপনার জন্য দোয়া করবে, এবং এরকম। তো এটা একটা অনেক ভালো একটা গুণ। আর সবচেয়ে বড় কথা আরেকটা হচ্ছে যে, আমি সিভিল সার্ভিসে এই জন্যই আসতে চাই যে ভবিষ্যতে আমি এই সিভিল সার্ভিস থেকে, আমি প্রশাসন ক্যাডার থেকে যেন আমি সামনে আমার এলাকার বা আমার আসনে যেন আমি সংসদীয় পদে জন্য লড়তে পারি, বা এরকম একটা যোগ্যতা অর্জন করতে পারি। যদি আমার স্বপ্ন ছিল কিন্তু আমি ডিফেন্সে, আমি পুলিশ ক্যাডার বা এরকম। তো তারপর দেখলাম যে ওখানে পুলিশ ক্যাডারে, ওখান থেকে আমি প্রশাসন ক্যাডারে যদি কাজ করি, তো এখানে যদি কাজ করি, তাহলে অনেক কিছু আমি সমাজের বাস্তবতা, এবং আমি আগামীতে যদি এমপি পদপ্রার্থী হিসেবে যদি কাজ করি, তাহলে আমার কিন্তু সেই অভিজ্ঞতার পূর্বে অভিজ্ঞতা হয়ে যাবে। কারণ আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার পর থেকে, ইউনো থেকে আমার ডিসি পর্যন্ত, এইরকম এই পর্যন্ত যাওয়ার পর আমি অনেক কিছু আয়ত্ত করতে পারবো। কীভাবে যখন একটা উপজেলা বা কয়েকটা উপজেলা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কীভাবে আমি একটা বিষয় সংসদের মধ্যে উত্থাপন করতে পারবো। ঠিক এরকমটা আমি যেন সাধারণ জ্ঞানগুলো যেন আমার আসে, এবং সাধারণ মানুষের সাথে কীভাবে কাজ করবো, এবং সাধারণ মানুষের মন কীভাবে জয় করবো, এতটুকু যখন আমার ধারণা আসবে, ঠিক তখন আমার এই সুবিধা হবে। এই জন্য আমার পুলিশ ক্যাডার পছন্দ হলেও, আমার পুলিশ ক্যাডার বাদ কিন্তু আমার প্রশাসন ক্যাডার আমার লাগবে। এই জন্য আমার অন্য শিক্ষা ক্যাডার বলেন বা অন্য কিছু অডিট, এসব আমার ভালো লাগে না, কাস্টমার এগুলো আমার লাগবে। আমার কি, কারণ আমার পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত থাকা, 1 নম্বর হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে সম্মান। এই দুইটা কাজের জন্য আমার বিশেষ সিভিল সার্ভিসের জন্য কষ্ট করা এরকম। তো এই ছিল আমার সিভিল সার্ভিসে আসার মেন কারণ এবং উদ্দেশ্য। এখন জানি না আল্লাহ কী করবে, তবে নিজে চেষ্টা করবে নিজের জায়গা থেকে, নিজের পরিস্থিতি থেকে, যে আসলে কোনো এখানে অজুহাত চলবে না বা কোনো কিছু চলবে না, নিজে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। নিজের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।